আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ শনিবার 23 আগস্ট। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, প্রায় 6 বছর পর আবার নাগরিকপঞ্জি পুনর্যাচাইয়ের সম্ভাবনা তৈরি হলো। নাগরিকপঞ্জির প্রাক্তন রাজ্য সমন্বয়ক হিতেশ দেবশর্মার আবেদন গ্রহণ করে কেন্দ্র, রাজ্য এবং আরজিআইকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নাগরিকপঞ্জি নবায়ন প্রক্রিয়ায় বিভিন্ন ত্রুটি দেখিয়ে সর্বোচ্চ আদালতে পুনর্যাচাইয়ের আবেদন করেন তিনি। গতকাল শুনানি নিয়ে সেই আবেদন গ্রহণ করেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। রাজ্য সমন্বয়ক হিসাবে প্রতীক হাজেলার আমলে 2019 সালের 31 আগস্ট প্রকাশিত হয় নবায়িত নাগরিকপঞ্জি। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে প্রায় 1600 কোটি টাকা ব্যয়ে প্রস্তুত করা হয় রাজ্যের বৈধ নাগরিকদের সেই তালিকা। কিন্তু নাগরিকপঞ্জিতে প্রচুর সংখ্যক বিদেশির নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ করে রাজ্য সরকার। বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে 20% এবং অন্যান্য জেলায় নাগরিকপঞ্জির 10% পুনর্যাচাইয়ের দাবি তোলা হয় সরকারের পক্ষ থেকে। নিয়ম অনুযায়ী নাগরিকপঞ্জি প্রকাশের পর রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া চূড়ান্ত নোটিফিকেশন জারি করবেন, তখনই বৈধ হবে নাগরিকপঞ্জি। কিন্তু সরকারের আপত্তিতে আরজিআই নোটিফিকেশন জারি করেনি আজ পর্যন্ত, ফলে আইনি বৈধতা পায়নি নাগরিকপঞ্জিও। নামহীন 19 লক্ষ লোকের ভাগ্য ঝুলে রয়েছে। মহিলা ক্ষমতায়ন ও স্বনির্ভরতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগ। মহিলা উদ্যমিতা অভিযান আগামী 1 সেপ্টেম্বর শ্রীভূমি জেলায় পাতারকান্দি বিধানসভায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল জেলার পাতারকান্দিতে আয়োজিত এই বৃহৎ কর্মসূচিকে সফল করে তুলতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই উপলক্ষে শ্রীভূমি জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সভাপতিত্বে জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে 15,000 হিতাধিকারী নারী উপস্থিত থাকবেন। তাদের হাতে বিভিন্ন সরকারি সুবিধা তুলে দেওয়া হবে। জেলায়ুক্ত বৈঠকে সংশ্লিষ্ট আধিকারিকদের দায়িত্ব ভাগ করে দেন এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনার জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই প্রতিটি দায়িত্ব সঠিকভাবে পালন করা অত্যন্ত জরুরি। প্রস্তুতি বৈঠকে মূলত মঞ্চ নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা, পানীয় জল, স্যানিটেশন, বিদ্যুৎ এবং অন্যান্য লজিস্টিক সাপোর্টের বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচিত হয়। জনস্রোত সামাল দিতে পর্যাপ্ত পুলিশ এবং প্রশাসনিক কর্মী নিয়োগের কথাও জানানো হয়েছে। যতদিন পর্যন্ত ভারতের প্রতিটি গৃহহীন নাগরিকের পাকা বাড়ি না হয়, ততদিন পর্যন্ত শান্তি পাবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ততদিন তিনি শান্তিতে বসেও থাকবেন না, এই হলো তার প্রতিজ্ঞা। বাংলায় যাওয়ার আগে গতকাল মোদী বিহারের গয়ায় এক জনসভায় বলেন, আমার একটি সংকল্প আছে, যতদিন প্রত্যেক ভারতবাসীর নিজের গড় না হবে ততদিন আমি শান্তিতে বসে থাকব না। গরিবের জীবনের সমস্যা দূর করা, মহিলাদের জীবন সংগ্রামকে আরও একটু সহজ করা, গরিবের সেবক হিসাবে কাজ করাই আমাকে সবথেকে বেশি আনন্দ দেয়। আমরা যে শুধু 4টি দেওয়াল দিয়েছি তাই নয়, আমরা বিজলি, পানি, শৌচালয়, গ্যাস সব দিয়েছি। সুতরাং যতক্ষণ না সকলের নিজের পাকা ঘর দিচ্ছি ততদিন আমার শান্তি নেই। আপাততভাবে এই বক্তব্যের মধ্যে তাৎপর্যপূর্ণ কোনো বার্তা সন্ধানের প্রয়োজন নেই, কারণ 2014 সালের পর থেকে দেশ জুড়ে বহুবার সভা সমাবেশে মোদী আবাস যোজনার উপর জোর দিয়েছেন। তার সরকার এই পর্যন্ত কত মানুষের জন্য আবাস দিয়েছে সেই প্রচারও নিয়ম করে করা হয়েছে। কিন্তু মোদী শুক্রবার যে সংকল্পের কথা শুনিয়েছেন তাতে স্পষ্ট তিনি অন্তত 2030 সাল পর্যন্ত থাকছেন। অবসরের জল্পনা করে লাভ নেই। 5 বছর আগে ভারতে নিষিদ্ধ হওয়া জনপ্রিয় চীনা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক আবার ভারতের বাজারে ফেরার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি কিছু ব্যবহারকারী জানিয়েছেন, টিকটকের অফিসিয়াল ওয়েবসাইট ভারতে আবার চালু হয়েছে। এই ঘটনাকে ঘিরে টিকটক প্রেমীদের মধ্যে জল্পনা শুরু হয়েছে। তবে কি আবার টিকটক ভারতে ফিরছে? 2020 সালের জুন মাসে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে মোদী সরকার টিকটক সহ 59টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল। এর মধ্যে ছিল শেয়ারইট, ক্যাম স্ক্যানার, এমআই ভিডিও কল, ক্লাব ফ্যাক্টরির মতো জনপ্রিয় অ্যাপও। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছিল, এই অ্যাপগুলি ভারতের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা এবং আইনশৃঙ্খলার পক্ষে হুমকি উঠেছিল।
দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১২ জন অর্থাৎ ৪০% তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার কথা ঘোষণা করেছেন। নির্বাচনী অধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের একটি নতুন প্রতিবেদন এই তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এমন সময়ে যখন সরকার ৩টি বিল নিয়ে আসছে, যা গুরুতর ফৌজদারি অভিযোগে ৩০ দিনের জন্য গ্রেফতারকৃত প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের অপসারণের বিধান চাইছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তার বিরুদ্ধে 89টি মামলা ঘোষণা করেছেন, যা দেশের মধ্যে সর্বোচ্চ। তারপরে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, যিনি 47টি মামলার কথা ঘোষণা করেছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু 19টি, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া 13টি এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন 5টি মামলার কথা ঘোষণা করেছেন। মহারাষ্ট্র ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং সুখবীর সিং সাক্কু 4টি করে মামলার কথা ঘোষণা করেছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন 2টি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান 1টি মামলা ঘোষণা করেছেন। দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পাওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যেই সভাপতির পদত্যাগ। গত 21 আগস্ট এপিসিসি হাইলাকান্দি কংগ্রেস কমিটির অনুমোদন জানানোর একদিন পর অর্থাৎ গতকাল 22 আগস্ট সভাপতি পদ থেকে সরে দাঁড়ান ইসহাক আলী বরবুইয়া। হঠাৎ করে সভাপতির পদত্যাগকে কেন্দ্র করে রীতিমতো রহস্যের দানা বাজছে হাইলাকান্দি কংগ্রেসে। তবে অবশ্য শারীরিক অসুস্থতা দেখিয়ে ইসহাক আলী পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন দলের হাইকমান্ডের কাছে। হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষাধিকারিক ইসহাক আলী বরবুইয়া গত মাস কয়েক আগে সভাপতির দায়িত্ব সমঝে নিয়েছিলেন। তাছাড়া গত কয়েক মাস আগে নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে অসম প্রদেশ কংগ্রেস কমিটি। সব কার্যত ঠিকঠাক চলছিল। তবে শুক্রবার হঠাৎ ইসহাক আলী বরবুইয়া সভাপতি পদ থেকে অব্যাহতি নেন। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈকে মাত্র 6 লাইনের একটি চিঠিতে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে সভাপতি পদ থেকে অব্যাহতি নেন তিনি। চিঠিতে উল্লেখ করেছেন তিনি বর্তমানে অসুস্থ আর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে যেতে হবে, ফলে এই মুহূর্তে তাকে সভাপতির মতো গুরুদায়িত্ব পালন করা সম্ভব নয়। এবার শেষ খবর। শ্রীভূমি শহরকে যানজট মুক্ত রাখতে জেলা ও পুলিশ প্রশাসন গ্রামের ই-রিকশাদের শহরে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে কয়েক হাজার ই-রিকশা চালক বেকার হয়ে পড়েছেন। তাদের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। তাই এদের শহরে ঢুকতে দেওয়া হোক বলে জেলা শাসকের কাছে দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃবৃন্দ। গতকাল বিশ্বজিৎ ঘোষ, সুব্রত দেব, পঙ্কজ নাগ প্রমুখ নেতাদের সঙ্গে কয়েকজন কংগ্রেস কর্মী জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে এক স্মারকপত্র তার হাতে তুলে দিয়েছেন। তারা জেলা শাসককে বলেছেন, শ্রীভূমি শহরকে যানজট মুক্ত রাখা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু এটা করতে গিয়ে গ্রামের ই-রিকশা শহরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার কোনো যুক্তি নেই। ই-রিকশা প্রবেশের ফলে যদি যানজট হয়, তাহলে পুলিশের সহযোগিতায় এই সমস্যা দূর করা হোক। সেটা না করে হঠাৎই গ্রামের ই-রিকশাগুলির উপর নিষেধাজ্ঞা জারি করে অন্য এক সমস্যা সৃষ্টি করা হয়েছে। হাজার হাজার ই-রিকশা চালক কর্মহীন হয়ে পড়েছেন। তাদের মধ্যে অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে ই-রিকশা ক্রয় করেছেন। এই ঋণ পরিশোধ করা এখন তাদের পক্ষে সম্ভব হয়ে পড়েছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।